যেটা আসবেই, এটা প্রত্যেকবারই আসে, এবারও তোমাদের আসবে, কেউ আটকাতে পারবে না। কেমিস্ট্রিতে যখন চঞ্চল স্যার রয়েছে তোমাদের টেনশন করবার কোনো কারণ নেই। কেমিস্ট্রি একেবারে নির্ভয় তোমরা পরীক্ষা দেবে। স্যার যে প্রশ্নগুলো বলছে ভীষণ মনোযোগ সহকারে তোমরা শোনো। উচ্চ মাধ্যমিক কেমিস্ট্রির জন্য যারা চিন্তায় রয়েছে, তার যদি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই মুহূর্তে যারা এইচএস পরীক্ষার্থী যারা টেনশনে রয়েছে যদি কিছু বলে দেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কয়েকটা বলে দিলাম, সেইগুলো যে হুবহু পরীক্ষায় কমন চলে আসবে এমন কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, তবে বিগত কয়েক বছরের প্রশ্ন দেখলে এটা বোঝা যায় যে এই টপিকগুলো থেকে এই কোশ্চেনগুলো আসতে পারে। তো আমি সেই ইম্পর্টেন্স কয়েকটা টপিক প্লাস কয়েকটা কোশ্চেন আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো আর এটা অর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি আর ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে অর্গানিক কেমিস্ট্রি তো লজিক্যাল একটা জিনিস, তো ওখানে তো কমনের তো কোনো জায়গায় আসে না। ওখানে কিছু কিছু নেম রিয়াকশন আছে, ওই নেম রিয়াকশন গুলো যেমন আগের 2024 বা 2023 কোন রিয়াকশন গুলো এসেছে তার উপর বেস করে 2025-এ কোনগুলো আসতে পারে, এই রিয়াকশন গুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো যদি এই রিয়াকশন গুলো কেউ থ্রুলি সব দেখে যাও, তো আশা করি তোমরা সবাই মোটামুটি ওই রিয়াকশন গুলোই পাবে। হয়তো দেখা গেলো ওখানে ওই রিয়াকশন গুলো একটু ঘুরিয়ে দিতে পারে, কিন্তু ওই রিয়াকশন গুলোই কিন্তু তোমরা কিন্তু পাবে, কারণ ওর বাইরে আর কি দেবে। আর এইচএস বোর্ডের তরফ থেকে যে সিলেবাসে যা অলরেডি রয়েছে, আমি সেই বিষয়ক খুঁটিনাটি কয়েকটা প্রশ্ন বা কয়েকটা টপিক বলে দিচ্ছি। তো আশা করি তোমরা অবশ্যই ওই টপিক এবং ওই প্রশ্নগুলো দেখে যাবে। যদি ভাগ্য ভালো থাকে তো হুবহু ওই জিনিসগুলো হয়তো দেখা গেলো কমন আসতেও পারে। আর এটা আর একটা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে যেমন পি ব্লক সব থেকে বড় একটা চ্যাপ্টার, তো সেখান থেকে ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে থ্রুলি কিছু সাজেস্টিভ প্রশ্ন আছে যেখান থেকে বলা যায় যে না এই কোশ্চেন গুলো এবার আসতে পারে। আর ফিজিক্যাল কেমিস্ট্রি তো ওটা নিউমেরিক্যাল বেস চ্যাপ্টার, ওখান থেকে তো আমাদের নিউমেরিক্যাল করতে হবে। এক একটা চ্যাপ্টার থেকে এক একটা করে আমাদের ফর্মুলা রয়েছে, ফর্মুলা বেস ওই একটা ফর্মুলা শিখলে আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যায়। তো দেখো, যারা ভাবছো যে আমাদের কেমিস্ট্রিতে ভয়, কেমিস্ট্রিতে পাশ করা নিয়ে টেনশন, তো অ্যাকচুয়ালি ভয় বলে কিছু হয় না। কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, সেগুলো যদি কেউ লজিক ওয়াইজ যদি কেউ দেখে যায়, তো আশা করি সেখানে ফেলের কোনো গল্প নেই, একটা ভালো একটা স্কোরিং নাম্বার কিন্তু সেখান থেকে তোলা যেতে পারে। তো যেমন দ্রবণ থেকে, যেমন এই টাইপস এর কোশ্চেন গুলো আগের বার আসেনি। দেখো এই টাইপস এর কোশ্চেন গুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে। 0.01 মোলাল গ্লুকোজ দ্রবণ ও 0.01 মোলাল NaCl দ্রবণের কোনটির স্ফুটনাঙ্ক বেশি এবং কেন? তারপরে অ্যাজিওট্রপিক মিশ্রণ, দেখো এটা কিন্তু আগের বার কিন্তু আসেনি, সুতরাং এবার কিন্তু এটা একটা 1 নম্বরের একটা আসার সম্ভাবনা আছে। অ্যাজিওট্রপিক মিশ্রণ এবং ইহার যে উদাহরণগুলো এগুলো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু দেখে যাবে। তারপরে ভৌত ও রাসায়নিক অধিশোষণের মধ্যে পার্থক্য, এই একটা গুরুত্বপূর্ণ, মানে সারফেস কেমিস্ট্রির যদি ভালো একটা প্রশ্ন থাকে তবে সেটাই বুঝবে এটাই, ভৌত এবং রাসায়নিক অধিশোষণের মধ্যে পার্থক্যটা কি। আর পি ব্লকের মধ্যে আর একটা প্রশ্ন আছে, সাদা পি এবং লাল ফসফরাসের মধ্যে কে বেশি সক্রিয় এবং কেন, একটা কোশ্চেন। তারপরে যেটা আসবেই, এটা প্রত্যেকবারই আসে, এবারও তোমাদের আসবে, কেউ আটকাতে পারবে না, সেটা হচ্ছে জটিল যৌগ থেকে তোমাকে দুটো জটিল যৌগ বলে দেবে, তোমার শুধু লজিকটা জানতে হবে ওই জটিল যৌগের মধ্যে কেন্দ্রীয় পরমাণুটা কে। আর আমরা জানি কেন্দ্রীয় পরমাণুটা সবসময় ডিবুলাক এলিমেন্টই হবে। এবার ওই কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রন বিন্যাসটা যে করতে পারবে তার ক্ষেত্রে ওই সমস্ত প্রশ্ন একদম পুরো উড়ে চলে যাবে, কারণ ওই প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে এরকম, তোমাকে দুটো জটিল যৌগ দিয়ে দেবে, জটিল যৌগটা দিয়ে বলবে কে রঙিন কে রঙিন নয়। এই টাইপসের কমন প্রশ্ন কিন্তু একটা থাকেই থাকে। এবার তোমাকে ওই প্রশ্নের সম্মুখীন হতে গেলে কেন্দ্রীয় যে মেটাল মানে ধাতুগুলো রয়েছে সেই ধাতুগুলোর ইলেকট্রনিক কনফিগারেশনটা তোমাকে জানতে হবে। আর ইলেকট্রনিক কনফিগারেশনটা জানলে তুমি দেখতে পাচ্ছ ডি ব্লক অর্থাৎ ডি অরবিটে কটা ইলেকট্রন আছে। যদি ডি অরবিটালে যদি ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে ডিডি ট্রানজিশন হবে, আর ডিডি ট্রানজিশন হলে সেক্ষেত্রে যৌগটা কালারিং হবে, এটাই তো লজিক। এবার তোমাকে দেখতে হবে ডিতে 0 ইলেকট্রন আছে না 10 ইলেকট্রন আছে। যদি ডিতে 0 ইলেকট্রন থাকে এবং 10টা ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে ডিডি ট্রানজিশন পসিবল নয়, সেক্ষেত্রে বর্ণহীন হবে। আর যদি ডিতে 1টা 2টো 3টে এরকম করতে করতে 9টা ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে ডি থেকে ডি এর ট্রানজিশন হবে। আর ট্রানজিশন হওয়া মানে ইলেকট্রন লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে উত্তীর্ণ হবে, আর হায়ার থেকে যখন লোয়ারে আসবে এনার্জিটা তরঙ্গের আকারে ছাড়বে, সেখানে একটা বর্ণালী তৈরি হবে, ব্যাস, তাহলে সেটা কালারিং হবে। আর যদি ডিডি ট্রানজিশন না হয় কালারিং হবে না।
নেক্সট হচ্ছে কি এখান থেকে দিতে পারে দুটো যৌগ দিয়ে চৌম্বক ধর্ম আছে কিনা। আরে বাবা, চৌম্বক ধর্ম আছে কিনা এটা জানতে গেলেও তোমাকে ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে। সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে অযুগ্ম আনপেয়ার্ড ইলেকট্রন আছে কিনা। যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে আর সিঙ্গেল, আর বাবা সিঙ্গেল ইলেকট্রন থাকলে সেক্ষেত্রে কি হবে, এক্সাইটেড স্টেটে যেতে পারবে, ইলেকট্রন লোয়ার এনার্জি থেকে আপার এনার্জি লেভেলে যেতে পারবে। অর্থাৎ সেক্ষেত্রেও কি হচ্ছে আমরা দেখতে পারবো অযুগ্ম ইলেকট্রন থাকলে তারা কি হবে, চৌম্বক ধর্মে তারা কি করবে, সাড়া দেবে। অর্থাৎ তারা হবে কি, যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে তারা হবে প্যারাম্যাগনেটিক, আর যদি অযুগ্ম ইলেকট্রন না থাকে, যদি ডবল ডবল, ডবল মানে ডায়া, ডায়া মানে ডবল, ডবল ডবল ইলেকট্রন থাকলে তারা ডায়াম্যাগনেটিক হবে, অর্থাৎ চুম্বক দ্বারা আকৃষ্ট তেমন ভাবে হবে না। ব্যাস এই দুটো প্রশ্ন। 2 নম্বর হচ্ছে আইসোমার, দুটো যৌগ দিয়ে বলবে ওখানে এই দুটো যৌগের আইসোমার গঠন করো। ঠিক আছে, এই টাইপস এর একটা প্রশ্ন কিন্তু দেবে। আর যদি কপাল ভালো থাকে তাহলে আইইউপিএসসি নেম, জটিল যৌগের আইইউপিএসসি নেম, ও তো অনেকটা নিয়ম শৃঙ্খলা আছে, দেখে যাও, আসতে পারে এই টাইপসের একটা প্রশ্ন। আর নাইলন, এবার পলিমার থেকে নাইলন 6,6 এর মনোমার ইউনিট, ইহার প্রস্তুতি, ইহার ব্যবহার মোস্ট ইম্পর্টেন্ট। আগের বার যেহেতু আসেনি, এবার তুমি 99.99% ধরে নিতে পারো এই নাইলন দিয়ে প্রশ্ন একটা মোটামুটি থাকবে। তারপর আরেকটা, যেমন কোলরাসের সূত্র, এই যে কোলরাসের সূত্র, এই কোলরাসের সূত্রটাও দিতে পারে। আর কোলরাসের সূত্র অ্যাপ্লিকেশনটা অবশ্যই দেখবে। কলয়েড থেকে কি প্রশ্ন আসতে পারে, যে FeO3 এই যে সল, এই সলটার জন্য নিম্নলিখিত কোন আয়নটি বেশি কার্যকারী। সেখানে আমাদের দেখতে হবে FeO3 এই সলটা নেগেটিভ সল না পজিটিভ সল। তাহলে এই সলটাকে তঞ্চন করার জন্য আমাকে কোন ক্যাটায়ন বা অ্যানায়নটা দিতে হবে। ঠিক আছে, Al3+, Mg2+, Na+। আমরা এটাও শিখেছি যে চার্জ যত বেশি হবে তার তঞ্চন ক্ষমতা তত বেশি হবে। তাহলে আমরা এই টাইপসের প্রশ্ন কিন্তু 2 মার্কসের একটা আসতে পারে। আর প্রাত্যহিক জীবনের রসায়ন, ওখান থেকে বলি, ওখান থেকে যেমন আগের বার তোমার প্যারাসিটামলের স্ট্রাকচারটা এসে গেছে, এবার প্যারাসিটামল না দিয়ে অ্যাসপিরিনটা দিতে পারে। প্যারাসিটামল মানে জ্বরের ওষুধ। হ্যাঁ, তো প্যারাসিটামলের তোমার কেমিক্যাল নেম, স্ট্রাকচার অলরেডি ওটা আমি ওটা তো দেখে যাবে, রিপিটও আসতে পারে, এমন কোনো গল্প নেই যে আগের বার এসছে মানে এটা আসবে না, দেখে যাবে। তো প্যারাসিটামলটা তো দেখবে, তার সাথে অ্যাসপিরিনটা, অ্যাসপিরিনের কেমিক্যাল নেম, ওর স্ট্রাকচারটা কি। আর তারপরে সব থেকে আরেকটা কথা হচ্ছে যে মিষ্টি, কৃত্রিম মিষ্টিকারক পদার্থ, এই যে কৃত্রিম মিষ্টিকারক পদার্থ, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই কিন্তু দেখবে। তারপরে হচ্ছে অ্যান্টাসিড, এই টপিকটা খুব মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টাসিড থেকে, কারণ এই টপিকটা থেকে কিন্তু একটা শর্ট কোশ্চেন, কারণ আমাদের প্রাত্যহিক জীবনের রসায়ন এই চ্যাপ্টারটা থেকে 3খানা শর্ট কোশ্চেন আসবে। তো এখানে কিন্তু বড় প্রশ্ন একদমই নেই, সুতরাং ভালো একটা স্কোরিং করার জায়গা কিন্তু আমাদের পলিমার 3 নাম্বার, ওখানেও কিন্তু তেমন কঠিন প্রশ্ন আসে না, ঘুরানো মারপ্যাচ নেই, ওখানে ডাইরেক্ট প্রশ্ন শুট করবে। প্রাত্যহিক জীবন থেকে মানে প্রাত্যহিক জীবনের রসায়ন, ওখান থেকেও কিন্তু ডাইরেক্ট প্রশ্নই শুট হবে। ঠিক আছে, তো আর অর্গানিকে আর একটা সব থেকে একটা ভালো স্কোরিং করার জায়গা হচ্ছে তোমার অ্যালকোহল ফেনল ইথার, একটা খুব সুন্দর একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকেও কোনো কি বলতো, এখান থেকে তোমার ডাইরেক্ট প্রশ্নটা বেশি আসতে দেখা যায়। হ্যালো অ্যালকেন, হ্যালো আরিনস, এখান থেকে চ্যাপ্টারটা একটু বড়, কিন্তু এই চ্যাপ্টার থেকে কিছু তোমার নেম রিয়াকশন আছে, শুধু এই নেম রিয়াকশন গুলোই ভালো করে পড়ে যাবে, দেখো এই নেম রিয়াকশন থেকেই ম্যাক্সিমাম হিটটা করে। ঠিক আছে, তারপরে আমাদের যেমন তোমার প্রথম ইউনিট পদার্থের কঠিন অবস্থা, ওখান থেকে একটা নিউমেরিক্যাল তো আসবেই। আর নিউমেরিক্যালের অপশনে আর একটা থাকে হচ্ছে কি তোমার, যে তোমার প্যাকিং দক্ষতা নির্ণয়, প্যাকিং এফিসিয়েন্সি, ওই যে ঘনকাকার একক কোষের প্যাকিং এফিসিয়েন্সি নির্ণয় করো। সেটা সরল ঘনকাকার হতে পারে, পৃষ্ঠকেন্দ্রিক হতে পারে, দেহকেন্দ্রিক হতে পারে। তো আশা করি এই পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা আর হচ্ছে দেহকেন্দ্রিক, এই দুটোর মধ্যে যদি ভাগ্য ভালো থাকে, দুটোর মধ্যে একটা 2025-এ আসতে চলেছে। আর এটার অপশনে থাকবে একটা নিউমেরিক্যাল, যেটা আমরা রো দিয়ে আমরা জানি। তো এই নিউমেরিক্যালের একটাই তো বাবা ফর্মুলা, ওই ফর্মুলাটাই সবগুলো মান 5টা জিনিস আছে, 4টে বলে দেবে, একটা বের করতে হবে। একটা বাচ্চা ছেলেও তোমাকে যদি একটা মানে কি বলো, একটা বাচ্চা ছেলেকে বলে দিল যে ভাই 5টা জিনিস আছে, 4টের মান ওখানে বসাও, 5th মানটা বের করো, একটা বাচ্চা ছেলে বলে দেবে। আর তাহলে সেখানে তোমরা তো অবশ্যই পারবে, শুধু ফর্মুলাটা দেখে যাও, ওখানে এন এর মানটা একটু দেখে যাবে। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আমাকে রো এর মানটা যখন বের করতে হবে, ঘনত্ব বা ডেনসিটি, তখন ইউনিটগুলো কোন কোন ইউনিটে আমরা কনভার্ট করব। ব্যাসার্ধটা যেমন সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, ঠিক আছে, পিকোমিটারের দিক আর তোমার অ্যাংস্ট্রং এর দিক যাই দিক না কেন, ওখানে কিন্তু আমার সেন্টিমিটারে কিন্তু আমাকে কনভার্ট করে নিতে হবে। এই যে অঙ্ক মানে 1000 অঙ্ক দেখে গেলাম, ওরকম না,
নিয়মটা দেখবে, ফর্মুলাটা দেখবে, দেখার পর ইউনিটটা, ওই ফর্মুলাটা ব্যবহার করতে গেলে ওই ইউনিটগুলোকে কোন ইউনিটে কনভার্ট করতে হবে এই জিনিসগুলো দেখো ভাই। অঙ্ক তো কমনের কোনো জায়গা নেই, তুমি অঙ্কে যে টার্মগুলো ব্যবহার করবে সেই টার্মগুলো কোন ইউনিটে আনতে হবে সেটা শেখো, দেখবে ওখানে অঙ্কে এমনি বেরিয়ে আসবে। তারপরে এখানে তোমার আমাদের দ্রবণ থেকে 4টে কলিগেটিভ প্রপার্টি রয়েছে, সংখ্যাগত ধর্ম। তো এই 4টে সংখ্যাগত ধর্ম থেকে 4টে ফর্মুলা আছে, তার মধ্যে অলরেডি অভিশ্রবণ থেকে আগের বার চলে এসছে। তাহলে কেউ যদি অভিশ্রবণটাকে বাদ দিতে চাও তো দিতে পারো, তাহলে একটা টপিক কমে গেল, আর থাকলো কটা, 3টে টপিক। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক নমন। এই যে টপিকটা, এই টপিকটা থেকে একটা নিউমারিক্যাল কিন্তু আসবে, আর এটা যদি মিস আউট করে তো স্ফুটন অঙ্কের উন্নয়ন, ওই টপিকটা থেকে কিন্তু এবার একটা যেমন ডেল্টা টিভি নির্ণয় করো। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা সূত্রগুলো দেখবে, এক্ষেত্রেও তো তাই, সূত্র ফর্মুলা গুলো দেখে যাবে, দেখবে অঙ্কগুলো এমনিই হবে। সেটা হচ্ছে তোমার ডি ব্লক এফ ব্লক। দেখো কোঅর্ডিনেশন কম্পাউন্ড, ওখানেও আমি বলেছি দুটো জটিল যৌগ দিয়ে দেবে, তার মধ্যে কে রঙিন আর কে রঙিন নয়। ডি এবং এফ ব্লকেও সেই একই প্রশ্ন, ওটা ডি এফ ব্লক থেকেও আসতে পারে, যে কে রঙিন কে রঙিন নয়। বা তোমাকে একটা আয়ন বলে দিল, আয়নটা বলে দিয়ে বলবে যে এই আয়নটা রঙিন না বর্ণহীন, সেটাও আমি আমি ঠিক বলে দিলাম যে ডি কক্ষে ইলেকট্রন যদি 0টা থাকে আর 10টা থাকে তাহলে তারা বর্ণহীন হবে, আর ডিতে যদি 0 আর 10 বাদ দিয়ে যে কোনো ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে তারা কালার দেখাবে। তাহলে এই টাইপসের একটা কোশ্চেন আসতে পারে। আর অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো, অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে যে নেম রিয়াকশন গুলো আছে, আমি বলবো নেম রিয়াকশন গুলো যেমন পারকিন বিক্রিয়া। পারকিন বিক্রিয়াটা এবার মানে কি বলবো, মানে খুব ইম্পর্টেন্ট পারকিন বিক্রিয়াটা। তারপরে অ্যালডল কন্ডেনসেশন, ক্যান্নোজারো বিক্রিয়া, যে ক্যান্নিজারো থেকে একটা শর্ট কোশ্চেন দিলেও দেবে, কারণ এমনও কোনো বছর আসেনি যে ক্যান্নিজারো থেকে শর্ট কোশ্চেন দেয়নি। বিক্রিয়াটা দিতে পারে, একটা উদাহরণ দিতে পারে, বা দিয়ে দিল যে ক্যান্নিজারো বিক্রিয়ায় সাড়া দেয় না, নিম্নলিখিত 4টে অপশন। এবার তোমাকে জানতে হবে ক্যান্নিজারো বিক্রিয়াটা কি। আলফা হাইড্রোজেনের একটা গল্প আছে, আলফা হাইড্রোজেন যে সমস্ত অ্যালডিহাইডে থাকবে না তাদের ক্ষেত্রে ক্যান্নিজারোটা হবে, আর যাদের ক্ষেত্রে থাকবে তাদের ক্ষেত্রে অ্যালডল কন্ডেনসেশনটা হবে। এই জিনিসগুলোই তোমাকে জানতে হবে, তাহলেই তো শর্ট কোশ্চেন গুলো পারা যাবে। কার মধ্যে আলফা হাইড্রোজেন আছে, কার মধ্যে নেই, থাকলে একরকম বিক্রিয়া দেবে, না থাকলে অন্যরকম বিক্রিয়া দেবে। এই জিনিসগুলোই তো বুঝতে হবে, পরীক্ষায় এই জিনিসগুলোই কিন্তু ভালো করে হিট করবে। আর পরীক্ষার সময় একটা জিনিস মনে রাখবে, ক্যান্ডিডেটও বিক্রিয়ায় সারা, ওই সারা পর্যন্তই সবাই দেখে, না না দেয় এটা দেখে না। আমি বলবো প্রশ্নটা একদম সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়বে, দেন তারপরে কিন্তু আনসারটা দেবে, নাহলে কিন্তু কেস খেয়ে যাবে, ফুল কেস। ঠিক আছে। আচ্ছা, আর যেটা আমাদের সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। তো কেমিক্যাল কাইনেটিক্স ওটা নিউমেরিক্যাল চ্যাপ্টার ওটা। আচ্ছা, নিউমেরিক্যাল চ্যাপ্টার হলে ওখান থেকে অঙ্ক, অঙ্ক তো একটা আসবে ওর অপশনে, ওটা 5 নাম্বার আসবে। তো অঙ্কের অপশনে আর একটা থিওরি থাকে। থিওরির মধ্যে দেখো তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যে থিওরির মধ্যে কি দেবে, ওখানে হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন, প্রথম ক্রম বিক্রিয়া, শূন্য ক্রম বিক্রিয়া, এই দুটো বিক্রিয়াই তো আছে। আগের বার সমাকলন রূপ দিয়েছে, তো এবার যদি সমাকলন রূপ যদি নাও দেয় তাহলে সেখান থেকে দিতে পারে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল নির্ণয় করো, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট। বা অর্ধ জীবনকাল সম্পর্কিত যে গ্রাফটা তুমি কিন্তু না দেখে পরীক্ষার হলে যাবেই না, কারণ এবার প্রশ্নের প্যাটার্নটা না একটু চেঞ্জ হতে দেখা যাচ্ছে। তো দেখা যাচ্ছে এবার একটা গ্রাফ দিয়ে দিতে পারে, তো তুমি অবশ্যই এই যে টি হাফ বা অর্ধ জীবনকাল, এই অর্ধ জীবনকাল সম্পর্কিত যে গ্রাফগুলো আছে এই গ্রাফগুলো কিন্তু অতি অবশ্যই দেখে যাবে। আর নিউমেরিক্যালের অপশনে একটা থিওরিটিক্যাল থাকবে, থিওরিটিক্যালে টি হাফ নির্ণয় করতে আসে, বা এরকম আসতে পারে প্রথম ক্রম বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না, বা প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল নির্ণয় করো, এই অর্ধ জীবনকাল আর সম্পূর্ণ হয় না। এই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো কিন্তু অবশ্যই এবং অবশ্যই দেখে যাবে। আর নিউমেরিক্যাল প্রবলেম তো বলেই দিলাম, ওখানে তোমার সূত্রগুলো জানলে নিউমেরিক্যালে ওখানে বসিয়ে দিলে কিন্তু আনসার পাওয়া যায়। তো কেমিস্ট্রি প্রশ্ন আগেরবারে কেমিস্ট্রি প্রশ্নটা যদি সবাই দেখে থাকো তো ওখানে দেখবে একদম জলের মতো, মানে মানে কি বলবো, জলের থেকেও সোজা সোজা প্রশ্ন এসছে অলরেডি। তো এবারও কেমিস্ট্রি প্রশ্নটা মোটামুটি আশা করা যাচ্ছে, বলবো না যে সহজ হবে, আশা করা হচ্ছে বা আশা করা যাচ্ছে যে সহজ হবে, কারণ এবারই হচ্ছে কিন্তু লাস্ট ইয়ার। তো তোমাদের কেমিস্ট্রিতে কোনো টেনশন করার কোনো জায়গা নেই। আশা করছি, দেখো আমি এই কটা টপিক বলে দিলাম, তোমরা এই কটা টপিকই পড়ো না,
এই কটা টপিকই পড়ো, দেখবে মোটামুটি একটা ভালো একটা এক্সপেরিয়েন্স। কারণ অর্গানিক কেমিস্ট্রির নেম রিয়াকশন গুলো পড়তে বললাম, তো নেম রিয়াকশন গুলো পড়লে ওখানে নেম রিয়াকশন ছাড়া আর কি দেবে বলো? নেম রিয়াকশন গুলো তো সবকটা লজিক্যাল আছে। আর একটা জিনিস যেটা আমি মানে তোমাদের সামনে আমি বলতে চাই, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি যদি 100টা বিক্রিয়া থাকে, তার মধ্যে 70% বিক্রিয়া হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। মানে ওখানে আমাদের জারক দ্রব্য ব্যবহার করতে হবে, জারক দ্রব্য ব্যবহার করে জারণ হচ্ছে, বিজারক দ্রব্য ব্যবহার করে বিজারণ হচ্ছে। জারণ করা মানে অক্সিজেন অ্যাডিশন হচ্ছে, বিজারণ করা মানে হাইড্রোজেন অ্যাডিশন হচ্ছে। আরে বাবা, এই জারণ আর বিজারণের ফান্ডা যারা জানবে তাদের ক্ষেত্রে ওগুলো তো জলভাত। জারণ করলে অক্সিজেন প্রবেশ করিয়ে দাও, বিজারণ করলে হাইড্রোজেন প্রবেশ করিয়ে দাও। বা জারণ আরো আর এক রকম ভাবে হতে পারে, অক্সিজেন অ্যাডিশন হলেই যে জারণ তা নয়, হাইড্রোজেন বেরিয়ে গিয়েও জারণ হয়। তাহলে অ্যাডিশন অফ অক্সিজেন ইজ নোন অ্যাজ অক্সিডেশন, আবার রিমুভাল অফ হাইড্রোজেন ইজ নোন অ্যাজ হচ্ছে অক্সিডেশন। আবার রিডাকশনে উল্টো করে দাও, ওখানে অক্সিডেশনে অক্সিজেন অ্যাড হচ্ছিল আর হাইড্রোজেন রিমুভ হচ্ছিল, তাহলে বিজারণ উল্টো করে দাও, এখানে অক্সিজেন রিমুভ হবে, হাইড্রোজেন অ্যাড করে দাও, হয়ে গেল আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। তাই এই যে ট্রিক্সগুলোই আমাদের পরীক্ষার হলে কাজে লাগাতে হবে। আর পরীক্ষার হলে একদমই টেনশন করবে না, কারণ টেনশনের সাথে কেমিস্ট্রির নাম্বারের একটা সমানুপাতি মানে প্রপোর্শনাল সম্পর্ক আছে। তুমি যত বেশি টেনশন করবে তত তোমার রেজাল্টটা কিন্তু খারাপ হবে। এই জিনিসটা মাথায় রেখে একদম সুস্থ সবল ভাবে টেনশন ফ্রি হয়ে কেমিস্ট্রি পরীক্ষা দিতে যাও। আশা করি যে টপিকগুলো বললাম এই টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে, বা তোমরা আরেকটু তোমাদের যেখানে টিউশন পড়তে সেই মাস্টারগুলো, এমন তো কিছু না তোমরা পড়োনি, তোমরা যথেষ্ট ভালো স্টুডেন্ট। আর তোমরা যেখানে পড়েছো সেখান থেকেও মাস্টাররা যেগুলো দিয়েছে সেগুলো ভালো করে দেখো, আমি যেগুলো বললাম এগুলো ভালো করে দেখো। তো আশা করি পরীক্ষা সবার ভালো হবে। তো বেস্ট অফ লাক।